KTV Originals। গুড ইভিনিং। বিশাল বিশাল প্রতিশোধ বলবো নাকি বলবো যে এটা জলভাত হয়ে গেছে এখন পাকিস্তানকে হারানোটা। যাক, 1x ব্যাট নিবেদিত এবং পাওয়ার্ড বাই UAEM, গুড এডুকেশন, গুড জবস অ্যান্ড অ্যাসিস্টেড বাই অ্যাশিওর অ্যাপ্লায়েন্সেস ভারত হারিয়ে দিল পাকিস্তানকে 6 উইকেটে। 2017 সালে আজ থেকে 8 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে অপ্রত্যাশিতভাবে ভারত হেরে গিয়েছিল। তারপর অনেক কথা বলেছিল পাকিস্তানিরা। 8 বছর পরে প্রতিশোধ, এমন সময়ে যখন মনে হচ্ছে যে এটার প্রতিশোধও নেই, এত খারাপ টিম হয়ে গেছে পাকিস্তান। এদিন তারা যেভাবে ক্রিকেট খেললো অবিশ্বাস্য। একেবারে শেষ সময় বিরাট কোহলি, কিং কোহলি তার সেঞ্চুরি পূর্ণ করলেন, যেটা আমি আর জয়জ্যোতি ঘোষ আমার সঙ্গে থাকা আমরা অধীর আগ্রহে দেখছিলাম কিং কোহলি সেঞ্চুরি হয় কিনা। চেজে আরও একটা সেঞ্চুরি হলো। আর মোহনবাগানও ঠিক একেবারে শেষ দিকে তার জয়সূচক গোলটা করলো ওড়িশার বিরুদ্ধে পেট্রাতস, যিনি বোধহয় আধুনিক সময়ে তর্কযোগ্যভাবে মোহনবাগানের বেস্ট ফুটবলার, তিনি জয়সূচক গোল করলেন। তাই দুটো স্বপ্নই বোধহয় পূর্ণ হয়ে গেল যে মোহনবাগান সমর্থকেরা যারা এই ম্যাচ থাকা সত্ত্বেও 55,000 সমর্থক স্টেডিয়ামে এসেছিলেন, তারা দেখলেন প্রিয় দলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাওয়া পরপর 2 বছর। আর সমস্ত কোটি কোটি কোহলি ভক্তরা দেখলেন কোহলি সেঞ্চুরি হয়ে যাওয়া। কি অসাধারণ সমাপতন, কি বলবে জয়জ্যোতি? হ্যাঁ, দুর্ধর্ষ, মানে সুপার সানডে বোধহয় একই বলে। আর কি বলবো, মানে বাঙালিরা আজকে চেয়েছিল মোহনবাগান জিতুক এবং অপরদিকে ভারত জিতুক, মানে বাঙালি শুধু নয় অবাঙালিরাও। এবং অবশেষে আমরা যেটা দেখলাম যে বিরাট কোহলি তো সেঞ্চুরি করলেই আজকে 2017 ফাইনালটা মনে পড়ছে, কারণ বিরাট কোহলি ক্যাপ্টেন, তারপরে কন্ট্রোভার্সি, বিরাট কোহলি অনিল কুম্বলে পাকিস্তান ম্যাচ হেরে যাওয়া, সব কিছুর যেন আজকে পোয়েটিক জাস্টিস এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। বিরাট কোহলি যেখানে শেষে 4 মেরে 17 রান করলেন এবং ভারতের জয় এনে দিলেন। গৌতম দা, আমার একটাই প্রশ্ন যে তুমি ম্যাচের আগে বলেছিলে তুমি ইদানিং আমার মনে হয় তুমি টিয়া পাখি নিয়ে ধর্মতলার মোড়ে বসতে পারো, প্রচুর রোজগার করবে, কারণ যা বলছো মিলে যাচ্ছে। বরুণ চক্রবর্তী খেলবেন না, তারপরে বলছো 6 উইকেটে জিতবে, সব ঠিক আছে, কিন্তু তাহলে জার্সিটা সকালের শোতে, দুপুরের শোতে জার্সিটা পরে বসলে না কেন? আমি তো সকালের শোতেই ওটা বললাম যে স্লগ ওভারে খেলবো, ভারতের জয় আসছে। তখন ভাস্বতী পড়েছিল জার্সি, এখন আমি পরে মানে এটাকে সাইন আপ করছি আজকে এই শোটা। এটাই বলার যে ভারত জিতেছে এবং বলেছিলাম ভারত জিতলে অবশ্যই জার্সি, মানে ভারত তো জিতবেই, এখন তো রুটিন মাফিক জয় হয়ে গেছে ভারতের, তো জার্সিটা এই জন্য রেখে দিয়েছিলাম। আর তবে ওয়ালেটটা বের করিনি, ওয়ালেটটার জন্য আর কিছুটা দিন অপেক্ষা করতেই হচ্ছে। তবে ভারত জিতছে আর বিরাটের চওড়া ব্যাট কথা বলছে। আর অধ্যাবসায় থাকলে, পরিশ্রম থাকলে যে সাফল্য আসবে, দেরিতে হলেও সাফল্য আসবে, সেটার দৃষ্টান্ত বোধহয় বিরাট কোহলি। আমরা এই অনুষ্ঠানে বলতাম, আমাদের হেডলাইনটাই দেখেছেন যে মহাযুদ্ধের রোকো। সত্যি মহাযুদ্ধ ছিল দুজনের। কোহলি মহাযুদ্ধে কিন্তু জয়ী, পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি করে দিয়েছেন, যাকে কিছুদিন আগে বলা হচ্ছিল টিম থেকে বাদ দেওয়া উচিত। আজকে দুপুরের শোতে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, অনুমান করতে পারি বয়সটা, তিনি রীতিমতো উত্তেজিত হয়ে বললেন যে কোহলি, রোহিত এবং হার্দিক পান্ডিয়া তিনজনকেই নাকি বাদ দেওয়া উচিত। হার্দিক পান্ডিয়া আজকে খুব গুরুত্বপূর্ণ 2টো উইকেট নিয়েছেন, বিরাট কোহলিকে কিছু বলারই নেই। রোহিত শর্মা শুরুতে রান করেছেন হয়তো 20, কিন্তু এই 15 বলে 20 একটা অদ্ভুত মোমেন্টাম তৈরি করে দিয়েছিল ভারতের, যে মোমেন্টামটা পরবর্তীকালে কাজে লেগেছে। যে ভঙ্গিতে রোহিত খেলাটা শুরু করেছিলেন, আমি বলবো খেলাটা তিনি খুলে দিয়েছিলেন। তাই মহাযুদ্ধে তারা কিন্তু দারুণভাবে উত্তীর্ণ। আজকে একজনের কথা মনে পড়ছে, ইয়ান চ্যাপেল। জাস্ট আজকেই তিনি 50 বছর সাংবাদিকতা করার পর কলম তুলে রেখেছেন, বলেছেন আর তিনি কখনো লেখা লিখবেন না। আজ ইয়ান চ্যাপেলের কলম সক্রিয় থাকলে এই পাকিস্তানকে নিয়ে ইয়ান চ্যাপেল কি বলতেন অনুমান করার চেষ্টা করছি। অপদার্থ, জঘন্য, যুগের পিছিয়ে পড়া। যে ক্রিকেট আজকে পাকিস্তান খেলেছে, যেভাবে ভীতু ভীতু ব্যাটিং করেছে, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে এই ব্যাপারটা একেবারে যায় না। সন্দিগ্ধ, ভীত, গর্তে ঢুকে যাওয়া ব্যাটিং, অবিশ্বাস্য।
বলতে বলতে আমাদের একজন কেউ প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নটা নেব। কে বলছেন বন্ধু, বলুন। প্রশ্নের মধ্যে লাইন কেটে গেছে। জয়জ্যোতি, এই পাকিস্তানের এই যে মানসিকতাটা যেভাবে খেললো, 25 ওভারে প্রথম রিভার্স সুইপ দেখলাম আমরা, কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা নেই, দেখে মনে হচ্ছে যেন রিজওয়ান টেস্ট ম্যাচ ব্যাটিং করছেন। কি হলো কি পাকিস্তানের কি হলো পাকিস্তানই বলতে পারবে। তবে একেবারেই মানে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে হয়তো একটু ফাইট দেখবো বা পাকিস্তান ভালো খেলবে, কিন্তু সেই মানে তাদের অ্যাপ্রোচটা প্রথম থেকেই যেন অতি ডিফেন্সিভ অ্যাপ্রোচ, এবং যেখানে উইকেট পতন হলো এবং তারপর 104 রানের একটা পার্টনারশিপও তারা বিল্ড আপ করছিল, এবং সেখানে ভারতের ফিল্ডার ক্যাচ মিস করলেন। সেখান থেকেও ভেবেছিলাম যে হয়তো পাকিস্তান কামব্যাক করবে, কিন্তু পাকিস্তানের এই মেন্টালিটি নিয়ে যদি বাবার আজম সেই 90 বলে 60 রান 94 বলে 60 রান করে যদি সমালোচিত হতে পারেন, তাহলে আজকে রিজওয়ান যেটা করলেন সেটার জন্য সমালোচিত হতে হবে তাকে। কারণ তিনি হয়তো বলবেন যে উইকেট পতন হচ্ছিল বা আমি একদিক থেকে ধরে অ্যাঙ্কার শিট রোল প্লে করছিলাম, সেই জন্য এই ইনিংস। কিন্তু এই ধরনের ইনিংস এই মডার্ন ডে ক্রিকেটে, যেখানে টি20 যুগ 2008 সাল থেকে শুরু হয়ে গিয়েছে, তো 2025-এ দাঁড়িয়ে 70 স্ট্রাইক রেটে ওয়ানডেতে রান করা বা 60 স্ট্রাইক রেটে রান করা অন্তত এই যুগে চলে না। এবং যখন এই ধরনের ব্যাটিং হয় তখন বোঝাই যাচ্ছে যে অপোনেন্ট টিম অবশ্যই এগিয়ে রয়েছে, এবং আজকে শেষে যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা সেটাই মানে দেখলাম যে ভারত জিতেছে। তবে গৌতম দা, এখানে একটা প্রশ্ন, যে কোয়ালিটি স্পিনারের দিক থেকে কোথাও এখানে ভারত মানে এগিয়ে পাকিস্তান থেকে, যেটা মোহাম্মদ ইউসুফও বলেছিল ম্যাচের আগে, আজকে তো সেটাই মনে হলো। মানে এখানে আবরার একটা দুর্ধর্ষ বলে শুভমান গিলকে আউট করলেন ঠিকই, কিন্তু সেই কোয়ালিটি স্পিনার যেটা কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার মধ্যে আমরা দেখি, সেই কোয়ালিটি স্পিনার নেই পাকিস্তান টিমে। সবচেয়ে আশ্চর্য যে ফখর জামান আউট হয়ে যাওয়ার পরেও পাকিস্তান কোনো কোয়ালিটি স্পিনার নিলই না। পাকিস্তান নিল একজন ব্যাটসম্যানকে, ইনামুল হক, যিনি আজকে পারিবারিক বংশধারা অক্ষুণ্ণ রেখে রান আউট হয়ে গেলেন। ইনজামুল হকের যে লেগেসি ছিল সেই লেগেসিটাকে অক্ষুণ্ণ রেখে রান আউট হয়ে গেলেন, এবং কোথায় আউট হলেন, নিজে যে এন্ডে ছুটছেন সেই দিকে, মানে সেই ক্যালকুলেশনটাও করতে পারেনি। এর অনেক সময় হয় যে স্ট্রাইকার ডাকছে, নন স্ট্রাইকার দৌড়ে পৌঁছতে পারলো না, কিন্তু যে স্ট্রাইক করেছে সামনে দেখছে তার আন্দাজ কত ভুল হতে পারে সেটা দেখা গেল। কিন্তু আমরা বিরাট কোহলিতে ফিরি, অবিশ্বাস্য যে একজন মানুষ 36 বছর বয়সে এত সংশয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সারা পৃথিবী বলছে তুমি খেলতে পারছো না, তুমি শেষ, তোমার মসনদ নেই, সেখান থেকে একটা ইনিংস তৈরি করে সেঞ্চুরি করা অকল্পনীয়। বিরাট কোহলির কাহিনী আমার মনে হয় ওপরে বসে অন্য কেউ লেখেন, এটা বিরাট কোহলি নিজে লেখেন না, নইলে এটা প্রতিবার এই জিনিস ঘটতে পারে না। একজনের কথা বলা উচিত, জয়জ্যোতি, শুভমান গিল, রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর শুভমান গিল যে ইনিংসটা খেলেছেন, ওটা কিন্তু বিরাট কোহলির অনেকটা প্রেশার কাটিয়ে দিয়েছে। বলতে বলতে আমাদের একজন বন্ধু ফোন করেছেন, বলুন বলুন কে বলছেন? আরো একজন লাইনটা। জয়জ্যোতি, এই শুভমান গিলের ইনিংসটা কি বলবে? শুভমান গিল একটা ফ্লোতে রয়েছেন, মানে ইংল্যান্ড সিরিজ থেকেই দেখছি সেই ফ্লোর থেকে কিন্তু তিনি বেরোচ্ছেন না, এবং এটা খুব ভালো সাইন। আমি চাইবো অবশ্যই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পর্যন্ত এই ফ্লোটা থাকুক। আর দুর্ধর্ষ ব্যাটিং, যে ধরনের তিনি শর্ট আর্ম জ্যাব খেলছেন বা কভার ড্রাইভ, এক্সট্রা কভার ড্রাইভ খেলছেন, মানে সেই ধরনের শট দেখার জন্য মাইলের পর মাইল পথ হাঁটা যায়। আর সত্যি অসাধারণ শুভমান গিল, আর একটা অবিশ্বাস্য ডেলিভারিতে আউট হয়েছেন। তারপরে আউট হওয়ার পর, মানে আউট করার পর আবরার যেভাবে সেলিব্রেট করলেন, সেটা নিয়ে অনেকে সমালোচনাও করছেন বা অনেক কিছু করছেন। তবে শুভমান গিল তার আগে তার জাতটা আরো একবার চিনিয়ে দিয়ে গেছেন। অসাধারণ ইনিংস, 46 রান করেছেন, সেঞ্চুরি হয়তো পাননি 52 বলে, কিন্তু দুর্দান্ত ইনিংস। পুরো পাকিস্তান বোলিংকে ছত্রখান করে দিয়েছে, বিশেষ করে শাহেন শাহ আফ্রিদিকে যেভাবে খেলেছেন। বলতে বলতে একজন দর্শক আছেন ফোনে, বলুন আপনার কি প্রশ্ন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার কোশ্চেনটা হলো, অস্ট্রেলিয়া যদি ফাইনালে ওঠে আর ইন্ডিয়া যদি ফাইনালে ওঠে, তাহলে ইন্ডিয়া কি এই নিয়ে কি টিম নিয়ে কি জিততে পারবে? দাদা, প্রথম হচ্ছে যে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ফাইনালে দেখা হবে কেন, সেমিফাইনালও দেখা হতে পারে। ইন্ডিয়া যদি গ্রুপ থেকে 1 নম্বর হয়, অস্ট্রেলিয়া যদি ওই গ্রুপ থেকে সেকেন্ড হয়, তাহলে তো সেমিফাইনালে দেখা হয়ে যাবে। বলা খুব মুশকিল। তবে ইন্ডিয়ান টিম যেরকম ফর্মে ব্যাট করছে, স্পিনার আছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে এই পরিবেশের জন্যে ইন্ডিয়ান টিমের বোলিং অ্যাটাকটা খুব ভালো তৈরি। আর আরেকটা কথা বলি, যে কালকে যদি নিউজিল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু পাকিস্তানের ছুটি হয়ে গেল। অর্থাৎ পাকিস্তান এই মুহূর্তে
উপমহাদেশে তার সবচেয়ে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে কালকে টুর্নামেন্টে টিকে থাকার জন্য। বাংলাদেশ যদি জেতে তাহলে পাকিস্তান টুর্নামেন্টে টিকে থাকলো, বাংলাদেশ যদি হারে তাহলে বাই বাই পাকিস্তান, তোমরা সংগঠক দেশ হতে পারো চ্যাম্পিয়ন্স ট্রফির, কিন্তু বাপি বাড়ি যাও, তাই তো? একেবারে। এবং মানে এটা ইন্টারেস্টিং হবে যে পাকিস্তান তাদের শেষ ম্যাচটা যখন খেলবে তখন কীভাবে তাদের মানে সমাদর করেন এক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট অনুরাগীরা। তো অবশ্যই পাকিস্তানের জন্য খারাপ খবর, আর পাকিস্তান ডিজার্ভ করে এই হারটা। আর পাকিস্তানের যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি বিভাগই দেখি, তিনটি বিভাগেই তারা কিন্তু বলা যেতে পারে কলেপস করেছে। হ্যাঁ, হয়তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে হঠাৎ হঠাৎ ম্যাচ জেতে ঠিকই, তবে প্রত্যেক দিন সেই ম্যাচ জেতা যায় না। আর ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম একটা দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ, সেখানে তো মানে জেতা সম্ভবই না। আমি খালি ভাবছি অনিল কুম্বলে আজকে কি ভাবছেন। আজকে এই ম্যাচ ভারতের, আজকের এই জয়, বিরাট কোহলির 100 রান, আজকে সেই 8 বছর আগের সেই পরন্ত বিকেলে কি ফিরছেন অনিল কুম্বলে? আপনার কি মনে হয়? না, অনিল কুমার নিশ্চয়ই ভাবছেন যে এরকম যে এটা সেই দিনের কথা, কিন্তু আমার আপাতত মনে হচ্ছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার জন্য যদি ঠিক এই মুহূর্তে যদি কোনো নমিনেশন নেওয়া হয়, তাতে শুভমন গিল অবশ্যই তার মধ্যে থাকবেন, জোশ ইংলিশ থাকবেন, আরও একজন থাকবেন অক্ষর প্যাটেল, আমার ধারণা অক্ষর প্যাটেল থাকবেন। আপাতত নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর কোথাও যাবেন না, আমরা আরও ম্যাচের আলোচনায় ফেরত আসবো, আপনাদের বন্ধুদের ফোন নেব, জাস্ট একটা ছোট্ট বিরতি দিয়ে আছি। খুশির হাওয়া চারদিকে, যেন একটা অকাল দিওয়ালি, নানান দিক থেকে শুভেচ্ছা ভেসে আসছে। আমরা দেখছি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে। আর এইসব আলোচনা করতে করতেই একজন বন্ধুর ফোন, ক্রমাগত ফোন বেজে চলেছে, সব ফোন নিতে পারছি না। কে বলছেন বলুন? হ্যাঁ, নমস্কার গৌতম বাবু, আমি সুদীপ্ত ব্যানার্জি কথা বলছিলাম বালি থেকে, হাওড়া বালি। হ্যাঁ বলুন। আমি একজন আপনার গুণগ্রাহী বলতে পারেন, যদিও বয়সে আপনার চেয়ে বড়ই হব। তো আজকের এই খুশির দিনে, যেখানে একদিকে ভারত, একদিকে মোহনবাগান, এই মানে খুশির দিনে আনন্দ ধরে রাখার জায়গা নেই। যেহেতু ক্রিকেট নিয়ে আলোচনা করছেন, ক্রিকেটের ব্যাপারেই প্রশ্ন করব। সেটা হচ্ছে, প্রশ্নটা বলুন, একটু প্রশ্নটা বলুন প্লিজ। ভারতীয় দল আজকে জিতলো, এই জেতাতে রোহিত শর্মার ডেফিনেটলি উনি যেভাবে খেলেছেন, উনি একটা স্টার্ট দিয়ে গেছেন, কিন্তু কিছু কি একটু একটা কালো মেঘ কি রচনা রয়েছে এখনো ওপেনিং এ? সেইটাই আমার প্রশ্ন। ওনার জায়গাটা কি পাকা, না উনি এখনো আপনার মনে হয় যে আগের মতন জায়গায় ফিরে এসছেন? না, তো শুনতে থাকুন। আপনি বালি থেকে ফোন করেছেন। বালি মানে মোহনবাগান, বালি মানে সত্যজিৎ চ্যাটার্জি, কাছে শিশির ঘোষ, পুরো মোহনবাগান পাড়া। কাজে আপনার যে এই উচ্ছ্বাসটা খুব সহজবোধ্য এবং সত্যি একটা অদ্ভুত সমাপতন, যেটা জয়জ্যোতি বলছিল যে দুটো একই সঙ্গে ভাবাই যায় না একই কাছাকাছি সময়ের মধ্যে। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে বলি, রোহিত শর্মা আগের ম্যাচে যেরকম ব্যাটিং করেছেন এবং আজকে যেরকম ব্যাটিং করেছেন, আমি বলবো অত্যন্ত সেলফলেস ব্যাটিং। কোনো ক্যাপ্টেন চট করে নিজেকেই রোলে নেবে না। যে ক্যাপ্টেন রান পাচ্ছে না, সে তার জুনিয়র পার্টনারকে বলবে তুই মার, আমি ধরে খেলবো। ও যে কোনো ক্যাপ্টেন, 10 জনে 9 জন ক্যাপ্টেন বলবে সে নিজে সেফ থেকে নিজের রানের চেষ্টাটা করবে। রোহিত শর্মা ঠিক উল্টো, তিনি নিজে আগুনে ঝাঁপ দিচ্ছেন টিমের জন্য। এই সেলফলেসনেসটাকে স্যালুট করার মতো। দুদিন পর পর ঠিক ওয়ার্ল্ড কাপে যেরকম ব্যাটিং করছিলেন, আজকেও তাই, হয়তো রান পাননি। এবং এই ক্যামেরা বারবার করে তার স্ত্রীকে দেখাচ্ছিল। এখন এমন হয়েছে যে ক্যামেরাগুলো আগে থেকে দেখে রাখেন ক্যামেরাম্যানরা, যে কোথায় কনসার্ন ক্রিকেটারের স্ত্রী বসে আছেন। যখন রোহিত শর্মা ব্যাট করছেন, বারবার করে প্রত্যেকটা শটের পর ক্যামেরা তার স্ত্রীকে ধরছিল। ওই জায়ান্ট স্ক্রিনগুলোতে ক্রিকেটাররাও কিন্তু দেখতে পান তার স্ত্রীকে যে দেখানো হচ্ছে, এবং এটা একটা বাড়তি প্রেশার তৈরি করে। আজহারউদ্দিনের খেলা দেখতে প্রথম যখন 96-তে সঙ্গীতা বিজরানি বেঙ্গালুরুতে এসেছিলেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে, কোনো টেলিভিশন ক্যামেরা তাকে দেখতে পায়নি। সেইরকম ক্যামেরা পার্সনরাই তখন ছিলেন না যে খোঁজ খবর করে বার করবেন। এখনকার দিনে একটা ম্যাসিভ প্রেশার, রেপুটেশন অক্ষত রাখার প্রেশার, ভারত পাকিস্তান ম্যাচের প্রেশার, সব সামলে রোহিত শর্মা যে ইনিংসটা খেলেছেন আমার অন্তত খুব ভালো লেগেছে। জয়জ্যোতি?
দুর্ধর্ষ, মানে রোহিত শর্মার অ্যাপ্লিকেশন নিয়ে কোনো কথা হবে না। আর রোহিত শর্মা যেটা আপনি বললেন একদম সেলফলেস ব্যাটিং, 133 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। গত ম্যাচেও আমরা দেখেছি 41 রান করেছেন, এরকমই স্ট্রাইক রেট ছিল আশেপাশে, মানে 130-20 এরকম স্ট্রাইক রেটেই ব্যাটিং করেছেন। এবং এর পরবর্তী ম্যাচগুলোতেও আমার মনে হয় না যে তিনি তার অ্যাপ্রোচটা চেঞ্জ করবেন, এই সেম অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট কিন্তু রোহিত শর্মা খেলবেন। এবং অবশ্যই যদি তিনি 30-40-50 রানও করেন এই স্টাইলে তাহলেও ক্ষতি নেই। খুব ইন্টারেস্টিং হবে যে গ্রুপ থেকে ভারত না নিউজিল্যান্ড কারা 1 নম্বর হয়ে ওঠে। আমি অলরেডি বলছি যে নিউজিল্যান্ড বাংলাদেশের কাছে হেরে গেলে কালকে চমকপ্রদ একটা ব্যাপার হবে, মনে হয় না সেটা ঘটবে বলে। পাকিস্তান যদিও আশা করে থাকবে সেটাই হয়। আর জয় যদি একটা ইন্টারেস্টিং কথা বলেছে যেটা আমার খেয়াল ছিল না, যে পাকিস্তান যদি কালকে বাংলাদেশ হেরে যায়, পাকিস্তান যদি টুর্নামেন্টের বাইরে চলে যায়, তাহলে অন্যবার যে করাচি এয়ারপোর্টের বাইরে ওই ডিম কলা পাউরুটি নিয়ে লোকে ওয়েট করে মারবে বলে, এবার কিন্তু ওই অবধি যেতে হবে না, এবার তো স্টেডিয়ামেই রয়েছে, ওখান থেকেই যাকে থার্ড ম্যাচটা তো পাকিস্তান নিজের ঘরের মাঠেই খেলবে, ওখানেই যা ব্যারাকিং হবে সেটাই যথেষ্ট। এবং আশ্চর্য লাগে পাকিস্তান টিম যিনি তৈরি করেছেন, যিনি ফাইটিং স্পিরিট এনেছেন, সেই মানুষটা আপাতত আদিয়ালা জেলে গত 1.5 বছর পড়ছেন। আর মাঠের বাইরে পাকিস্তানের এইরকম ছিন্নমূল অবস্থা, জাভেদ মিয়াঁদাদকে দেখাই যাচ্ছে না। কি অবস্থা পাকিস্তান ক্রিকেট, এক সময় মনে হচ্ছে তারা বোধহয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মতো অবলিভিয়নের দিকে চলে যাচ্ছে। বলতে বলতে একজন দর্শক ফোন করেছেন, বলুন আপনার কি প্রশ্ন। নমস্কার গৌতম দমদম থেকে বলছি, একজন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একজন লাইভ মেম্বার। ব্যাপার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে মোহাম্মদ শামি অসাধারণ বল করে 5টা উইকেট পেল, কিন্তু আজকে তিনি কেন সুবিধা করতে পারলেন না? এবং তার 49 ওভারের তিনি দুটো ওভার বাউন্ড দিলেন। এটা তো খেলার পক্ষে একটা অঘটন ঘটলেও ঘটে যেতে পারতো। এই পরিপ্রেক্ষিতে আপনার কথা শুনতে চাই। না, এটা মোহাম্মদ শামি আমার মনে হয় যে এটা জয়জ্যোতিও উত্তর দেবে, এটা যে মোহাম্মদ শামি আজকে শিনমনে তার একটা চোট লাগে কোনো আজকে সামাও তার রিদমটা ঠিকঠাক ছিল না, যেটা রেয়ারলি হয় মোহাম্মদ শামির বড় ম্যাচে। এর আগে পাকিস্তান ম্যাচে আমরা ওয়ার্ল্ড কাপের সময় দুরন্ত বোলিং করতে দেখেছি মোহাম্মদ শামিকে। আজকে হয়তো ফর্মে ছিলেন, এটা ক্রিকেট খেলায় হতেই পারে, একজন ব্যাটসম্যান বোলার একদিন ফর্মে থাকবেন, একদিন থাকবেন না। আবার দেখবেন নিউজিল্যান্ডের সঙ্গে হয়তো মোহাম্মদ শামি কয়েকদিন রেস্ট পাবেন। 2 তারিখে 2 মার্চ নিউজিল্যান্ডের সঙ্গে খেলা, টিমটা রেস্ট পেয়ে গেল, মোহাম্মদ শামি আরো তেড়ে ফুড়ে বল করবেন। কি বলো জয়? অ্যাবসলিউটলি, আজকে তার তিনি চোট পেয়েছিলেন, এটা আমরা দেখেছি। আর আজকে 23শে ফেব্রুয়ারি, 2রা মার্চ নেক্সট ম্যাচ ভারতের, মানে বেশ কিছুটা দিন কিন্তু সময় থাকছে, তাই তিনি আবারও মানে ফিট হবেন এবং অবশ্যই তিনি আবারও তার পুরনো ছন্দে ধরা দেবেন, যে ছন্দে তিনি বাংলাদেশের বিরুদ্ধে আমরা দেখেছি তাকে 5টি উইকেট নিয়েছিলেন। তাই এত চিন্তার কোনো কারণ নেই। আজকে বাকি যেসব ক্রিকেটাররা পারফর্ম করেছে তাদের নিয়ে অবশ্যই আলোচনা করছি, এবং অবশ্যই কুলদীপ যাদবের নামটাও কিন্তু উঠে আসছে। কুলদীপ যাদব এবং শ্রেয়স আইয়ারকে কেকেআর কর্তাদের কিন্তু বারবার মনে হবে যে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়াটা খুব ভুল হয়েছে। গতবারের ক্যাপ্টেন তিনি, হয়তো গত বছরের টুর্নামেন্টে অতটা ভালো সবসময় ব্যাট করতে পারেননি, কিন্তু আমি ভেঙ্কটেশ আইয়ারকে 23 কোটি টাকা দিয়ে কিনবো, আর শ্রেয়স আইয়ারের জন্য 12 কোটি টাকাও দেবো না। আমি জানি না এটা কী ধরনের স্ট্র্যাটেজি। শ্রেয়স আইয়ার দুরন্ত ফর্মে ব্যাট করছেন, এবং আমরা সবাই বিরাট কোহলি, রোহিত শর্মার কথা বলছি। এই মানুষটাকে বোর্ডের কন্ট্রাক্ট থেকে ছেটে ফেলা হয়েছিল, অসম্মানের মধ্যে ফেলা হয়েছিল, ঈশান কিশনের সঙ্গে পঙ্ক্তিভুক্ত করে দেওয়া হয়েছিল। তার পেছনে কিন্তু কোনো পিআর এজেন্সি নেই, তার পেছনে কোনো ব্র্যান্ড ছোটে না, তার লড়াইটা লড়তে হয় একা। এই লড়াইটা বিরাট কোহলির লড়াইটা যেরকম খুব সিগনিফিকেন্ট, এই লড়াইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওটা হয়তো সমুদ্রের লড়াই, এটা কিন্তু একটা নদীর লড়াই, ছোট নদীর লড়াই, যে লড়াইয়েরও কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, নিজস্ব ঝংকার আছে, নিজস্ব অভিব্যক্তি আছে। এবং যে অ্যারোগেন্সের সঙ্গে শ্রেয়স আইয়ার ব্যাট করছেন, তাতে এক এক সময় মনে হচ্ছে তাকে যারা শাস্তি দিয়েছিলেন তাদের বিরুদ্ধেও তিনি ব্যাট করছেন, আর এই 4 নম্বর পজিশনে দুর্ধর্ষ, মানে আপনারা যদি দেখেন বেশ কয়েকটা ম্যাচ 4 নম্বর পজিশনে শ্রেয়স আইয়ার কীরকম ব্যাটিং করছেন আপনাদের কাছে সামনে কিন্তু উত্তর চলে আসবে। আজকেও বেপরা ব্যাটিং, সেই ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটার কথা মনে পড়ছে, তার মানে ম্যাচের পর তার ব্রডকাস্টারের সামনে যে ইন্টারভিউটা তিনি দিয়েছিলেন, তিনি বলছিলেন যে আমার এখানে খেলার কথাই ছিল না যদি বিরাট কোহলি খেলতেন। সেখানে 4 নম্বরে খেললেন এবং মাতি দিলেন, এবং তারপর থেকে একই ফ্লোতে ব্যাটিং করছেন। আজকে এই দুবাইয়ের রাতও কিন্তু সেটার অন্যথা হয়নি, 56 রানের দুরন্ত ব্যাটিং। তবে ওই মানে একটা যে শিক্ষা দেওয়ার ছিল বিসিসিআইয়ের, সেটা শিক্ষা দিয়েছেন। এবং ইন্টারেস্টিংলি তিনিও বলছেন শ্রেয়স আইয়ার যে ডোমেস্টিক ক্রিকেটে
অংশগ্রহণের পর, খেলার পর তার কিন্তু নিজের গেমটাও ইমপ্রুভ হয়েছে। তো এটাও অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে শ্রেয়াস আইয়ারকে। এবং ভারতের টিমটা যদি দেখেন, ভারতীয় দলে বাইরে বসে আছেন কারা? ঋষভ পান্ত বাইরে বসে আছেন। ভাবা যায় অন্য কোনো টিমে এই টুর্নামেন্টে ঋষভ পান্ত বাইরে বসবেন? বরুণ চক্রবর্তী বাইরে বসে আছেন। এই ভারতের বেঞ্চ স্ট্রেংথ কি ভাবতে পারছেন? এরা সব বাইরে বসে আছেন। ওয়াশিংটন সুন্দর বাইরে বসা, যিনি ইদানিংকালে ভালো পারফর্ম করেছেন। কাজেই ভারতের টিমটা এখন এত ভালো, এত সাদা বলের ক্রিকেটে, নট লাল বলের ক্রিকেটে, সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে টিমটা টি-20 ক্রিকেটে এবং ওয়ানডে ক্রিকেটে এত ভালো রয়েছে যে এই টিমটাকে হারানো চট করে এই কন্ডিশনের মধ্যে খুব একটা সহজ নয়। কারণ দুবাইতে ভারত একেবারে পেসার নিয়ে এসছে এবং এমন স্পিনাররা বল করছেন যে সেই জায়গাটায় অন্য কোনো টিম 3টে বাহাতি স্পিনার বল করে রানটা চেক রেখে দিচ্ছেন। এমনকি জসপ্রীত বুমরা যে নেই সেটা ওইটাই হয়তো ভারতের একমাত্র দুর্বলতা পেস বোলিংয়ের ক্ষেত্রে। কিন্তু সেই দুর্বলতা এখন অবধি সেটাতে পাল্টা অ্যাটাক করতে পারে এরম কাউকে আমরা দেখিনি। যদিও আমার মনে হয় আজকে ম্যাচের দুটো সেরা বল দুটো কিন্তু পাকিস্তান করেছে। একটা যেটা শাহিন আফ্রিদি বোল্ড করেছেন রোহিত শর্মাকে, আরেকটা যেটা আবরার আহমেদ বোল্ড করেছেন শুভমান গিলকে, তাই তো? একেবারে আবরার যে বলটা করেছে সত্যি অসাধারণ ডেলিভারি, এবং তারপরে সেলিব্রেশনটাও মনে থাকবে অবশ্যই। এরপর যখন আবরারকে পাবেন শুভমান গিল, এর উত্তরটা তিনি দেবেন আশা রাখছি। অ্যাবসলিউটলি। আর জয়জ্যোতিকে আমি বারবার বলছি যে একটা টিয়া পাখি নিয়ে ওর ধর্মতলার মোড়ে বসার সময় হয়েছে। আমি ওকে জিজ্ঞেস করতে চাই নিউজিল্যান্ড ম্যাচে কি ভারতের এই টিমই থাকবে না বরুণ চক্রবর্তী ঢুকবে? এই টিমই থাকবে, এই সেম টিম থাকবে, টিম কম্বিনেশনে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। টিয়া পাখি নিয়ে বলে দিয়েছে, 6 উইকেট বলেছিল ভারত 6 উইকেটে জিতবে, তাই হয়েছে। যাই হোক, সব মিলিয়ে আবার বলি যে ভারত পাকিস্তান এই যে আমাদের হেডিংটা হয়েছে যে প্রায় জলভাত হয়ে গেছে পাকিস্তানকে হারানো, এবং ওটা ভাবাই যায় না এরম যদি চলতে থাকে। সত্যি তাই। আজকে একজন ফোন করেছিলেন নরেন্দ্রপুর থেকে দুপুরবেলা, যিনি বলছিলেন যে ভারত এতটাই জলভাত হয়ে গেছে যে সেরম বোধহয় উত্তেজনাও হচ্ছে না। আজকে সেটাই মনে হলো যে এত হারানোর পর তুমুল বাজি পড়ে তুমুল নাচানাচি হয়, ফোন আসতে শুরু হয়। আজকের মাত্রাটা চারপাশে কিন্তু তুলনামূলকভাবে কম, কারণ সবাই ধরেই নিয়েছে যে পাকিস্তান আর ভারতকে হারাতে পারবে না এই টিম নিয়ে। পাকিস্তানে কোনো ম্যাচ উইনার নেই। তার মধ্যেও বিরাট কোহলির পারফরমেন্সটা কিন্তু আজকে এই জেতাটাকে বাড়তি মন ভালো করে দিয়েছে। এবং এখন একটা জানেন আপনারা, ইংলিশে একটা কথা প্রায় স্পোর্টসে ব্যবহার হয়, সব ধরনের প্রফেশনে ব্যবহার হয়, গোট অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম। কোনো সন্দেহই নেই যে যিনি 29টা সেঞ্চুরি শুধু চেজে করেছেন, রান চেজ করে 29টা সেঞ্চুরি ওয়ানডে ক্রিকেটের গ্রেটেস্ট এভার ইন্ডিয়ান ব্যাটসম্যান তিনি। আমরা সচিন এরাতে অনেক বেশি দেখেছি কাছ থেকে, হয়তো এক এক সময় মনে হয় সচিন টেন্ডুলকারের আগে কেউ থাকতে পারে, কিন্তু বিরাট কোহলির যা পারফরমেন্স ওয়ানডে ক্রিকেটে, তাতে মানতেই হবে যে ওয়ানডে ক্রিকেটে তিনি এমনকি সচিনেরও আগে। অবশ্যই বিরাট কোহলির যে পারফরমেন্স, তাতে এটা অস্বীকারের কোনো জায়গা নেই। আর মডার্ন ডে গ্রেটে এমনি হয় না, বিরাট কোহলি রান পাচ্ছিলেন না এবং তারপর কীভাবে রান পেতে হয় একমাত্র বোধহয় তিনিই জানতেন যে আমি রান পাবো, বিশ্বাসটা রেখেছিলেন। আর বিশ্বাসের মঞ্চটা কোথায়, মানে কোন মঞ্চে তিনি আজকে 17 রানটা করলেন, এই জন্যই হয়তো তিনি বিরাট তার বিরাটিয়ানা দেখাক আগামী ম্যাচগুলোতেও, এটাই চাইবো। আর একটা ভালো ভাগ্য আমি বলবো যে সময় নেমেছিলেন সেই সময় শুভমান গিল পুরো প্রেশারটা তার কাছ থেকে নিয়ে নেন। আর বিরাট কোহলি খুব আজকে দেখবেন শুরু থেকে ফ্রন্ট ফুটে খেলছিলেন, কোনো রকম ডিসাইসিভনেস ছিল না, খুব এবং সব মিলিয়ে একটা আদ্যন্ত সুখের রাত, যেখানে মোহনবাগান জিতেছে, ভারত জিতেছে, বিরাট কোহলিও জিতেছেন। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবার খুব ভালো কাটুক, রাত্রিরে হয়তো আনন্দে ঘুমও না আসতে পারে, আনন্দ কাটান, অকাল দিওয়ালি সেলিব্রেট করুন। আজকের মতো আসি, শুভরাত্রি।